ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের তৃতীয় শ্রেণীর 2026 তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে আজকের আমি তোমাদের 4 নম্বর মডেল স্কুলটা, গণিতের 4 নম্বর মডেল স্কুলটা আমি সম্পূর্ণ সমাধান করব। আর এই 4 নম্বর মডেল স্কুলটা ছিল, দেখো, বনগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ। আর এই মডেল স্কুলটা আমি তোমাদের আজকের সম্পূর্ণ সমাধান করব। তো চলো, প্রথম একাধিকের প্রশ্ন কি বলা হচ্ছে, দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে, একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। একটি বর্গক্ষেত্র অঙ্কন করব। দেখো, এমন একটা বর্গক্ষেত্র অঙ্কন করব যা 4টি বাহু কী হবে, সমান হবে। যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি করে হবে, তাকে আমরা কি বলবো, বর্গক্ষেত্র বলবো। ঠিক আছে? এরকম একটা চিত্র অঙ্কন তোমরা করে দেবে। চলো, ক্ষয়ের দিকের প্রশ্ন কি বলা হচ্ছে, যে দশক হলো এককের কত গুণ? দশক হলো এককের 10 গুণ। কী হবে? দশক হলো এককের 10 গুণ। 10 গুণ হবে। বোঝা গেছে? 10। পরের প্রশ্ন, চলো, পরের প্রশ্ন কী বলা হচ্ছে, দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো, এখানে বলা হচ্ছে গুণ্য ও গুণকের স্থান পরিবর্তন করলে গুণফল কত হবে? গুণফল ড্যাশ হয়। গুণ্য ও গুণকের স্থান পরিবর্তন করলে গুণফল কি হবে? গুণফল কিন্তু একই হবে, একই হবে। দেখো, গুণ্য গুণক আর গুণফল, দেখো, আমরা যদি 3 × 2 করি, সেক্ষেত্রে কত হবে? 3×2 = 6 হবে। আবার যদি এই গুণ্য 3টা হচ্ছে গুণ্য আর 2টা হচ্ছে গুণক, গুণকটা যদি উপরে লিখি 2 × 3 করি, সেক্ষেত্রে কত হবে? উত্তর কিন্তু সেই একই হবে। কত হলো? 6 হলো। তাহলে কি হলো? একই হচ্ছে। গুণ্য গুণকের স্থান পরিবর্তন করলে তার গুণফল কি হবে? একই হয়। বুঝে গেছে? একই হবে। ঘয়ের দিকের প্রশ্ন কি বলেছে, রেখা হলো অসংখ্য ড্যাশের সমষ্টি। রেখা হলো অসংখ্য বিন্দুর এর সমষ্টি। রেখা হলো অসংখ্য বিন্দু। কি লিখবে তোমরা? বিন্দু লিখবে, বিন্দু। রেখা হলো অসংখ্য বিন্দু এর সমষ্টি। বুঝে গেছে? পরের প্রশ্ন দেখো, দাগের প্রশ্ন কি বলা আছে, 6 জোড়া ড্যাশটি। 6 জোড়া সমান কতগুলো হবে? 1 জোড়া সমান 2টি হয়। 1 জোড়া 2টি হলে তাহলে 6 জোড়া কত? 6×2 = 12। তাহলে কতগুলো হবে? 12টি হবে। বুঝেছো? তাহলে 1 জোড়া কত জানি আমরা? 1 জোড়া হলে 1 জোড়া সমান 2টি। তাহলে এখানে কত জোড়া বলা হয়েছে? 6 জোড়া বলা আছে। 6 জোড়া সমান কতগুলো হবে? তাহলে 6×2 = 12। 6-এর সঙ্গে 2 তোমরা গুণ করে দেবে। 6×2 কত হচ্ছে? 12। কতটা হবে? 12টি হবে। বুঝেছে? 2 টাকা 40 পয়সা সমান কত পয়সা? আমরা জানি 1 টাকা সমান কত পয়সা হয়? 1 টাকা সমান 100 পয়সা। আর 2 টাকা কত পয়সা হবে? 2 টাকা হবে 200 পয়সা। আর এদিকে আছে 40 পয়সা। তাহলে 200 পয়সা 40 পয়সা কত হবে? 240 পয়সা হবে। কত হবে? 240 পয়সা। কেমন? 6 দাগের প্রশ্ন দেখো, পরের বিন্যাসটি লেখো। এখানে বলা হচ্ছে, দেখো, এটা হচ্ছে এটা রম্বস অঙ্কন করা হয়েছে। রম্বসের এ প্রান্তটা রেখা হয়েছে, আর এটা ওই এ প্রান্তটা রেখা হচ্ছে, আর নিচেটা রেখা হচ্ছে। তারপরে কি হচ্ছে? তারপরে একটা চিত্র অঙ্কন করবে। কিভাবে? কোন দিকটা ফাঁকা থাকছে বলো তো? কোন দিকটা ফাঁকা থাকছে? এই দিকটা ফাঁকা থাকছে। তাহলে কোন চিত্রটা হবে তোমরা বুঝতে পারছো? তাহলে এরকম একটা রম্বস অঙ্কন করে দেবো আমরা। রম্বস অঙ্কন করে এ প্রান্তটা একটা রেখা বসিয়ে দেবো। তাহলে এর পরের বিন্যাসটা এইটা হবে। বোঝা গেছে? চলো, পরের প্রশ্ন দেখি আমরা। বর্গজ বিজোড় সংখ্যা যুক্ত ড্যাশ সমান বিজোড় সংখ্যা হবে। বিজোড় সংখ্যা সঙ্গে যদি জোড় সংখ্যা যোগ করি, জোড় সংখ্যা যদি যোগ করি, জোড় সংখ্যা যোগ করি, বিজোড় সংখ্যার সঙ্গে যদি জোড় সংখ্যা যোগ করি, সেক্ষেত্রে কী হবে? বিজোড় সংখ্যা হবে। বোঝা গেছে? বিজোড় সংখ্যার সঙ্গে যদি জোড় সংখ্যা যোগ করি, তাহলে সেক্ষেত্রে কী হবে? বিজোড় সংখ্যা হবে। বোঝা গেছে? যদি বিজোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করি, তখন কী হবে? জোড় সংখ্যা হয়। বোঝা গেছে? কিন্তু বিজোড় সংখ্যার সঙ্গে যদি জোড় সংখ্যা যোগ করি, সেক্ষেত্রে সবসময় বিজোড় সংখ্যা হবে। এই কথাটা তোমরা মনে রেখো। চলো, পরের প্রশ্ন দেখি আমরা। 9টা 7-এর যোগফল। 9টা 7 যদি যোগ করি, সেক্ষেত্রে কত হবে? আমরা 9-এর সঙ্গে 7 কী করব? গুণ করে দেবো। তাহলে কত হবে? 9 × 7 = 63 হয়ে যাবে। 63 হবে। বুঝা গেছে? তারপরে দেখো, দাগের প্রশ্ন দেখো, যে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 2 হবে, 6 হবে, না 7 হবে? কোনটা হবে? তাহলে কোনো সংখ্যাকে যদি 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হতে পারে? ভাগশেষ অবশ্যই তোমাদের 2 হবে। কোনো সংখ্যাকে যদি 5 দিয়ে ভাগ করি,
তাহলে ভাগশেষ কত হতে পারে? 2 হতে পারে। কেননা আমরা জানি এটা যদি 5 যদি ভাজক হয়, ভাজক হলে ভাগশেষ কিন্তু সর্বদা ভাজকের থেকে ছোট হবে, তাই না? যদি আমরা 12কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 দুগুণে 10, ভাগশেষ কত হচ্ছে? 2 হচ্ছে। এক্ষেত্রে কি পেলাম আমরা? সবসময় মনে রাখবে ভাগশেষ কিন্তু ভাজকের থেকে ছোট হবে, তাহলে এইদিকে দেখো 6 কিন্তু ভাজকের থেকে বেশি হচ্ছে, 7ও ভাজকের থেকে বেশি হচ্ছে। সুতরাং আমরা অপশান নম্বর দেখো এই 2টা কিন্তু ভাগশেষ কিন্তু ভাজকের থেকে ছোট হতে পারে, বোঝা গেছে? যদি আমি 14 লিখি, দেখো 14, তাহলে 14কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 দুগুণে 10, আর ভাগশেষ কত হচ্ছে? 4। দেখো এখানে 4 কিন্তু কত হবে? 5-এর থেকে ছোট, অর্থাৎ 4 হচ্ছে ভাগশেষ, ভাজক হচ্ছে 5। সবসময় মনে রাখবে ভাগশেষ কিন্তু ভাজকের থেকে ছোট হয়, সুতরাং এর মধ্যে 5-এর থেকে ছোট কোন সংখ্যাটা হবে? 2, অর্থাৎ এটা হবে তোমাদের সঠিক উত্তর, বোঝা গেছে? চলো পরের প্রশ্ন থেকে আমরা 2-এর দাগের প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখো প্রথম ক স্তম্ভে কি বলা হচ্ছে? দেখো এই বাঁকা বাঁকা রেখাটা আছে, এটা কি রেখা বলবো আমরা? একে আমরা বক্ররেখা বলবো। এটা হবে ক, এটা হবে তোমাদের ক, বক্ররেখা, তাই না? এটা কি হচ্ছে? এটা একটা বক্ররেখা। তাহলে অপশান নম্বর হস্যের সঙ্গে খ স্তম্ভের মেলাবে এরকম, এটা হচ্ছে বক্ররেখা, বুঝে গেছে? তাহলে এটা তারপরে ক্ষয়ের দিকে দেখো এটা একটা ত্রিভুজ অঙ্কন করা হয়েছে, এটা কি বলবো আমরা? একে আমরা ত্রিভুজ বলবো। তাহলে এটা হচ্ছে অপশান নম্বর খ, তাই না? তাহলে খর সঙ্গে দীর্ঘই তোমরা মেলাবে। তারপরে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, বুঝে গেছে? এটার সঙ্গে এটা তোমরা মেলাবে, এটা হচ্ছে তোমাদের গ। আর এটা হচ্ছে অর্ধবৃত্ত বা অর্ধবৃত্তাকার, অপশান নাম্বার হচ্ছে তোমাদের সঠিক উত্তর হবে। এর সঙ্গে ঘয়ের সঙ্গে মেলাবে, অর্থাৎ ঘ লিখবে তোমরা। তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্ত, বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা 3-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। কয়েক দাগের প্রশ্ন কি বলা আছে? ভাগ করো। 405কে 6 দিয়ে ভাগ করতে বলা হচ্ছে। চলো 405কে আমরা 6 দিয়ে ভাগ করে ফেলি, কি হয়? তাহলে কি বলা হচ্ছে তোমাদের? থাকছে তোমাদের এটা হচ্ছে 3-এর দাগের ক থাকছে, 405কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, তাহলে 6 6 36, 6 7 42, তাহলে 6 6 কত হবে? 6 6 36, কত নামবে? 40 থেকে 36 বাদ দেবো, অর্থাৎ 0 থেকে 6 বাদ দেওয়া যায় না, একধার করো 10, 10 থেকে 6 বাদ দেবো, কত হচ্ছে? 4 হচ্ছে। আর এদিকে 3 3 মিলে গেছে, আর কত নামবে? 5 নামবে। তাহলে এক্ষেত্রে কি হলো? এক্ষেত্রে হলো তোমাদের 45। তাহলে 6 7 42, 6 8 48, 6 7 কত হচ্ছে? 42, 4 2 42, কত নামবে? 3 নামবে। তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে কত হলো? তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেলাম? ভাগফল কত পেলাম? ভাগফল পেলাম 67, আর ভাগশেষ পেলাম 3, বুঝেছে? তাহলে ভাগফল 67, ভাগশেষ হলো 3। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলা হচ্ছে? 3-এর দাগের খ কি বলা হচ্ছে? 3-এর দাগের খ বলা হচ্ছে, ক হয়ে গেছে, খ বলা হচ্ছে দেখো, ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ লেখো। বলেছে 153কে 5 দিয়ে ভাগ করতে বলা হচ্ছে। 153কে যদি 5 দিয়ে ভাগ করি কত হবে? 153কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, এটা হচ্ছে 3-এর দাগের খ। 153কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত হবে? তাহলে 5 3-এ কত হচ্ছে? 15, 5 3 15, কত নম্বর? এখানে 0 নেমেছে, এখানে 3 নেমেছে, 3 নামলে তখন কী হবে? আমাদের কাটতে হবে। তাহলে 5 0 কত হবে? 5 0 0, তাহলে 3টা হবে বসবে তোমাদের। তাহলে এখানে আমরা লিখতে পারি কি? তাহলে কি হলো তোমাদের? এখানে ভাগফল কত হলো? প্রথমে ভাজ্য লিখতে হবে, প্রথমে ভাজ্য কত হলো? ভাজ্য হলো 153 হলো, আর ভাজক কত হলো? ভাজক হলো 5 হলো, ভাজক 5, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ। তাহলে ভাজক কত পেলাম? ভাজক হচ্ছে 5, তারপরে হচ্ছে ভাগফল কত হলো? ভাগফল হচ্ছে তোমাদের
ভাগফল তোমাদের 30, আর ভাগশেষ কত হবে? ভাগশেষ কত হলো? 3। বুঝে গেছে? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। 3 দাগের প্রশ্ন দুটো ছিল, করে দিয়েছে। এবার 4 দাগের দেখো। 4 দাগে কী বলা হচ্ছে? যোগ করো বলা হচ্ছে। 35 টাকা 75 পয়সার সঙ্গে 27 টাকা 50 পয়সা তোমরা যোগ করবে। তাহলে যোগফল কী হবে? তাহলে 5 করতে 5 বসাও, আর এক্ষেত্রে 7 5 12 2 হাতে কিন্তু এখানে একটা মানে 100 পয়সা হলে 1 টাকা হবে। এখানে আমরা 1 কিন্তু যোগ করে দেবো, 1 যোগ করে দেবো। 1 মানে 100 পয়সা হয়, তাই না? এই সরি 100 পয়সা সমান 1 টাকা হবে, তাহলে 1 টাকা এখানে যোগ করে দেবো। 1 মানে কি? 1 টাকা সমান 100 পয়সা হয় জানি আমরা। তাহলে এই ক্ষেত্রে কী হলো? তাহলে এই ক্ষেত্রে হলো 7 আর 5 তোমরা যোগ করবে, 7 5 12 আর 1 13। কত হচ্ছে? 13। তাহলে কত হবে? 13 13 3 লিখবে তোমরা। হাতে থাকলে কত হচ্ছে? 1, হাতে 1 1 3 4 আর 2 হচ্ছে 4, 2 কত হবে? 6 হবে। তো কত হবে? 63 টাকা 25 পয়সা। 63 টাকা 25 পয়সা। এবার তার পরের প্রশ্ন দেখো। 5 দাগের বিয়োগ করো বলা হচ্ছে। এখানে যোগ ছিল, 4 দাগে যোগ ছিল, আর 5 দাগে হচ্ছে বিয়োগ। বিয়োগ করতে বলা হচ্ছে 40 টাকা 50 পয়সার থেকে 22 টাকা 00 পয়সা বিয়োগ করতে বলছে। এবার দেখো 50 পয়সা থেকে 0 পয়সা বাদ দিলে কত হবে? 50 পয়সাই থাকবে, তাই না? 50 পয়সাই থাকবে। তারপরে টাকা সোজা টাকা লিখবে। তারপরে 0 থেকে 2 বাদ যায় না, 1 ধার করে কত হচ্ছে? এখানে 10 হবে। 10 থেকে 2 বাদ কত হবে? 8 হবে। 8 হবে। আর এখানে কত আছে? এখানে থাকছে 3, থাকছে 3। 3 থেকে 2 বাদ কত হচ্ছে? 1। কত হচ্ছে? 18 টাকা। কত হচ্ছে? 18 টাকা 50 পয়সা। 50 পয়সা, বুঝেছে? 18 টাকা 50 পয়সা হবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। 6 দাগের প্রশ্ন কি বলা হচ্ছে? 6 দাগের প্রশ্ন তোমাদের বলা হচ্ছে, এখানে দেখো যে সমস্যাগুলি সমাধান করো বলা হচ্ছে। না, 6 দাগের গুণ করে গুণ্য গুণক গুণফল লেখো। এখানে গুণ করে গুণ্য গুণক আর গুণফল, গুণ্য গুণক গুণফল আমাদের লিখতে বলা আছে। 73 গুণিতক 7, 73-এর সঙ্গে আমাদেরকে 7 গুণ করতে হবে। 73-এর সঙ্গে আমাদের 7 গুণ করতে হবে। সেক্ষেত্রে কোনটা গুণ্য হবে, কোনটা গুণক হবে, আর কোনটা গুণফল হবে সেটা আমাদের বের করতে হবে। চলো তাহলে এটা থাকছে তোমাদের কত দাগের প্রশ্ন হচ্ছে? 6 দাগের প্রশ্ন হচ্ছে। 6 দাগের প্রশ্ন। 6 দাগের প্রশ্ন হচ্ছে কি? 73 গুণিতক কত হচ্ছে? 7। তাহলে 73টা কী হবে বলো তো? 73টা কী হবে? 73 হবে গুণ্য হয়। 73টা হবে গুণ্য, আর 7 হবে কি হবে? গুণক হবে। গয়সু মূর্ধন্য ক, গুণক। আর যে গুণ্য বানানটা হচ্ছে গয়সু দন্ত মূর্ধন্য জফলা। কি বললাম? গয়সু মূর্ধন্য জফলা হলে গুণ্য হবে, আর গয়সু মূর্ধন্য ক গুণক হচ্ছে। আর গুণফলটা নিচে হবে, যেটা উত্তর বেরোবে সেটা হচ্ছে গুণফল হবে। তাহলে 7 3 21-এর 1 হাত থাকলো 2, 7 7 49, 50 আর 51, 5 1 51। কত হলো? 5 1 51। তাহলে 511 হচ্ছে তোমাদের কি? গুণফল। কি হলো? গুণফল। গুণফল 511 হচ্ছে গুণফল। তাহলে গুণ্য 73 আর গুণক হচ্ছে 7 আর গুণফল হচ্ছে 511। কেমন? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো এখানে 7 দাগের প্রশ্ন। 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি বেছে নিয়ে লেখো। 3 দ্বারা বিভাজ্য কোনগুলো হবে সেটা আমরা ভাগ করে করতে পারি। কেমন? 3 দ্বারা বিভাজ্য হবে সংখ্যাগুলোকে আমাদের বেছে নিতে হবে। তাহলে প্রথমে কত আছে? 71। 71 3 দ্বারা বিভাজ্য হবে কি? 71 3 দ্বারা বিভাজ্য হবে কি না সেটা আমাদের বের করতে হবে। তাহলে 71 কিংবা 102, 33, 28, 56, 261, 78 এর মধ্যে কোন সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য হবে সেগুলো আমাদের বের করতে হবে। চলো প্রথমে কি আছে বলো তো? প্রথমে আছে কি তোমাদের 71 আছে। 7 দাগের প্রশ্নের প্রথমে আছে 71। 71 কি 3 দ্বারা বিভাজ্য হবে? আমরা ভাগ করে দেখি। তাহলে 3 2 6, কত নামলো? 1 নামলো, 3 নামলো। তাহলে 3 4 কত হচ্ছে? 12।
ভাগশেষ থাকছে 1, কিন্তু 73 3 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এরপর হচ্ছে 102, তাহলে 102 কি 3 দ্বারা বিভাজ্য হবে? দেখা যাক। তাহলে 3 3 কত হচ্ছে 9, কত নামলো 1 আর 2 12, 3 4 কত হচ্ছে 12। তাহলে এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে 112 কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে, বুঝেছে? এরপর 33, 33 অবশ্যই আমরা দেখতে পাচ্ছি 3 দ্বারা বিভাজ্য হবে, 3 একে 3 নামলো কত 3, 3 একে 3, তাহলে কত হলো 33ও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা পেয়েছি কত হবে 102ও 3 দ্বারা বিভাজ্য হবে, 33ও 3 দ্বারা বিভাজ্য হবে। এরপরে থাকছে তোমাদের 28, 28, 28 কি 3 দ্বারা বিভাজ্য হবে? দেখা যাক। তাহলে 3 7 21, 3 8 24, 3 9 27, 3 9 কত হচ্ছে 27, 8 থেকে 7 বাদ দাও কত হচ্ছে 1, এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না, 3 দ্বারা বিভাজ্য হবে না, কেননা ভাগশেষ 1 থাকছে। তারপরে দেখো, তারপরে কত হচ্ছে 56 আছে, 5 এ 6 56, 56 3 দ্বারা বিভাজ্য হবে, এখানে দেখে নিই। 3 দুগুণে কত হচ্ছে 6 বেশি হচ্ছে, তাহলে 3 একে 3, 5 থেকে 3 বাদ দাও কত হচ্ছে 2, আর কত নামবে 6 নামবে, তাহলে 3 আসছে কত হয় 3 আসছে 24, ভাগশেষ থাকছে 2। তাহলে এক্ষেত্রে কত হলো 56 কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না, 56 3 দ্বারা বিভাজ্য হবে না। এরপর হচ্ছে 261, 261 কি 3 দ্বারা বিভাজ্য হবে? 261 3 দ্বারা বিভাজ্য হয় কিনা দেখে নিই। তাহলে 3 আসছে কত হয় 24 হবে, কত নামবে 2 নামবে, 1 নামও 21, 3 7 কত হচ্ছে 21, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে উপরে পেয়েছি 102 পেয়েছি, 33 পেয়েছি, আর 261, এই তিনটে হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। এরপর আরেকটা আছে 78, 78 3 দ্বারা বিভাজ্য হয় কিনা দেখি। 3 দুগুণে কত হয় 6, কত নামলো 1 আর 8, 18, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 6 কত হচ্ছে 18, কত হচ্ছে ভাগশেষ কেটে গেছে। এই 78ও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কোন কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে আমরা পাচ্ছি? তাহলে এদিকে উপরে পাচ্ছি 102 3 দ্বারা বিভাজ্য হবে, 33 3 দ্বারা বিভাজ্য হবে, তারপরে 261 3 দ্বারা বিভাজ্য হবে, আর 78ও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কোন কোন সংখ্যাগুলো পেলাম 3 দ্বারা বিভাজ্য হচ্ছে? তাহলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হবে, তাহলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা সমান, প্রথমে 102 পেয়েছি, তারপরে পেয়েছি 33, তারপরে 261 পেয়েছি আমরা, তারপরে শেষে 78 পেয়েছি। তাহলে এই 4টি সংখ্যা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে, এই 4টি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে, বুঝে গেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন 8-এর দিকে চলে এলাম। 8-এর দিকে কী বলা হচ্ছে? 8-এর দিকে বলা হচ্ছে দেখো সমস্যাগুলি সমাধান করো। কয়ের দিকের প্রথম প্রশ্ন বলছে, শিক্ষক দিবসের অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা 225টি চারা গাছ নিয়ে এসেছে। 8 জন শিক্ষক শিক্ষিকাকে সমান ভাগে গাছগুলি ভাগ করে দিলে বাকি গাছগুলি স্কুলের মাঠে লাগানো হলো। প্রত্যেক শিক্ষক শিক্ষিকা কটি করে গাছ পেল এবং মাঠে কতগুলি গাছ লাগানো হয়েছে? তাহলে চলো আমরা কি করব, এক্ষেত্রে ভাগ করব, 225কে 8 দিয়ে ভাগ করব। তাহলে 225কে 8 দিয়ে ভাগ করি, চলো। এটা থাকছে তোমাদের 8-এর দাগের ক, 8-এর ক থাকছে। প্রশ্নটা ছিল যে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে শিক্ষক দিবসের অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা 225টি চারা গাছে, তাহলে চারা গাছের সংখ্যা কত হবে 225, 225। আর কতজন শিক্ষক শিক্ষিকা সমানভাগে ভাগ করে নিয়েছে? 8 জন শিক্ষক শিক্ষিকা সমান ভাগে গাছগুলি ভাগ করে দিলে ছাত্রদের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছে। বাকি গাছগুলি স্কুলের মাঠে লাগানো হলো। আর প্রত্যেক শিক্ষক শিক্ষিকা কটি গাছ পেল? তাহলে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা কটি গাছ পেবে? সেক্ষেত্রে আমরা ভাজিতক 8 করব, অর্থাৎ আমরা 225কে 8 দিয়ে ভাগ করব। 225কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? তাহলে 8 দুগুণে 16, 8 3 24, 22-এর বেশি হচ্ছে, তাহলে 8 দুগুণে কত হচ্ছে 16 হচ্ছে, কত নামবে? তাহলে এখানে 2 থেকে 6 বাদ যায় না, এক ধার করো, এক ধার করলে কত হচ্ছে 12, 12 থেকে 6 বাদ দাও, 12 থেকে 6 বাদ দিলে কত হবে 6, এখানে এক আছে, এক থেকে এক বাদ দিলে 0 হচ্ছে, কত নামবে 5 নামবে। তাহলে 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48, 8 7 56, 8 8 64, 8 8 64, 6 4 64, 5 থেকে 4 বাদ দাও কত হচ্ছে 1 হচ্ছে। তাহলে এখানে কত হলো
এখানে কি হলো 28 কি হবে 28টা হবে তোমাদের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা 28টি করে চারা গাছ পেল। তাহলে আমরা লিখতে পারি অতএব প্রত্যেক শিক্ষক শিক্ষিকা 28টি করে 28টি গাছ পেল এবং মাঠে কতগুলি গাছ লাগানো হলো, ভাগশেষটা হবে মাঠে কতগুলি গাছ লাগানো হলো। তাহলে মাঠে একটি গাছ লাগানো হলো। বুঝে গেছে? মাঠে একটি গাছ লাগানো হলো। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা হচ্ছে, পরের প্রশ্ন 8-এর খ বলা হচ্ছে, দেখো বাবা বাজারে 100 টাকা নিয়ে গেলেন, সেখান থেকে 50 টাকা 50 পয়সা মাছ এবং 20 টাকার আলু কিনলেন। তাহলে 50 টাকা 50 পয়সায় মাছ এবং 20 টাকা আলু কিনলেন। এখন বাবার কাছে কত টাকা আছে? কত টাকা নিয়ে বাবা বাজারে গিয়েছিল? 100 টাকা নিয়ে বাজারে গিয়েছিলেন। বাবা বাজারে 100 টাকা নিয়ে বাজারে গিয়েছিলেন। কি কি জিনিস কিনেছে? মাছ কিনেছে 50 টাকা 50 পয়সায় মাছ কিনেছে আর 20 টাকায় আলু কিনেছে। তাহলে বাবার কাছে এখন কত টাকা পড়ে আছে? তাহলে চলো আমরা গণিতটা করে ফেলি। তাহলে বাবা কত টাকা নিয়ে বাজারে গিয়েছিল? বাবা বাজারে গিয়েছিল তোমার 100 টাকা নিয়ে বাজারে গিয়েছিল। 100 টাকা নিয়ে, ক্ষয় দাগের প্রশ্ন। তাহলে বাবা বাজারে গিয়েছিল 100 টাকা। তাহলে কী কিনেছে? মাছ কিনেছে। কত হবে? মাছ কিনেছে 50 টাকা 50 পয়সায় মাছ কিনেছে। তাহলে 50 টাকা 50 পয়সায় মাছ কিনেছে। এরপর আলু কিনেছে কত টাকা? আলু কিনেছে কত টাকা? আলু কিনেছে 20 টাকা। তাহলে 20 টাকায় আলু কিনেছে। তাহলে মোট কত টাকা খরচ করেছে? মোট কত টাকা খরচ করেছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? যোগ করব। তাহলে মোট কত টাকা হলো? মোট হলো দেখো পয়সা অর্থাৎ 50 পয়সা পেলাম আমরা। আর এই ক্ষেত্রে টাকা হলো 0 করতে 0, 5 2 কত হচ্ছে 7, 70 টাকা। তাহলে 70 টাকা 50 পয়সা বাজারে মোট খরচ করেছে। তাহলে 100 টাকা নিয়ে গেছিলো। তাহলে কত টাকা ফিরে বাড়ি বাবার কাছে কত টাকা ছিল? সেক্ষেত্রে আমরা কী করবো? 100 টাকা থেকে এই টাকাটা আমরা বাদ দেবো। তাহলে 100 টাকা থেকে আমরা কত টাকা বাদ দেবো? 70 টাকা কত পয়সা? 50 পয়সা বাদ দেব। সেক্ষেত্রে বিয়োগ করব আমরা। তাহলে উপরে কিছু 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 শূন্য আছে, কিছু নেই মানে কি শূন্য বসাবে, এখানে পয়সা বসিয়ে দেবে। তাহলে সেক্ষেত্রে হলো পয়সা সোজা পয়সা তোমরা লিখে দাও। এবার দেখো 0 থেকে তো 50 বাদ যায় না। আমরা জানি যে 1 টাকা সমান 100 পয়সা। 1 টাকা যদি ধার করি পয়সার ঘরে কত হবে? 100 পয়সা হয়ে যাবে। তাহলে 100 পয়সা থেকে 50 পয়সা বাদ দাও, কত হবে? 50 পয়সা পড়ে থাকবে। এই ক্ষেত্রে কত হলো? টাকা। এক্ষেত্রে কিন্তু কত টাকা পড়ে থাকলো? 100 টাকা থেকে 1 টাকা ধার করেছে। আর এক্ষেত্রে কত পড়ে থাকলো? এক্ষেত্রে কিন্তু 99 টাকা পড়ে থাকলো। তাহলে 99 টাকা। তাহলে 99 টাকা থেকে 70 পয়সা বাদ দেবো। 9 থেকে 0 বাদ দিলে কত হবে? 9 হবে। আর 9 থেকে 7 বাদ দেবো, কত হচ্ছে? 2 হচ্ছে। 29 টাকা 50 পয়সা। কত টাকা হলো? 29 টাকা 50 পয়সা। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, 29 টাকা 50 পয়সা। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব বাবার কাছে 29 টাকা 50 পয়সা পড়ে রইল। বুঝেছে? তাহলে এই গেল তোমাদের তৃতীয় শ্রেণীর 2026 তোমাদের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের গণিতের আজকের আমি তোমাদের 4 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। এর পরের ক্লাসে আমি তোমাদের জন্য 5 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।